দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা একটু ভিন্ন বিষয়ে আলোচনা করছি। আমরা আলোচনা করছি বাংলাদেশিদের প্রবাসী জীবন নিয়ে। আমার সাথে আলোচনায় আজকে যুক্ত হচ্ছেন দুজন অতিথি। আমার সাথে আছেন সৈয়দ সাইফুল হক, তিনি চেয়ারম্যান ওয়ারবি ফাউন্ডেশন, এবং আমার সাথে আছেন ইকবাল ফেরদৌস, তিনি প্রধান নির্বাহী নূর ট্যাক্স ইনক ইউএসএ। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমার অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আমরা আলোচনা শুরু করছি, কিন্তু আমরা আলোচনা শুরু করবার আগে বাংলাদেশ টেলিভিশনের একটা ছোট প্রতিবেদন দেখে আসবো। প্রতিবেদন দেখে আমরা আলোচনা শুরু করছি। প্রবাস মানে বিদেশ বা দূরদেশ। প্রবাস মানে আত্মীয় স্বজনবিহীন বছরের পর বছর একাকী কাটিয়ে দেয়া। প্রবাস মানে শত দুঃখ কষ্টের সঙ্গে বিরামহীন জীবনযুদ্ধ করা। ভাগ্য পরিবর্তনের আশায় জীবিকার তাগিদে কারো ছেলে, কারো ভাই, কারো বাবা, কারো স্বামী অন্যের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিয়ে হন দেশান্তরী। বিপুল সংখ্যক শ্রমজীবী নারীও আজ দেশান্তরী। এই দেশান্তরী হওয়া মানুষগুলোর সুন্দর একটি নাম প্রবাসী। প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা অর্থাৎ রেমিটেন্স বাংলাদেশের আয়ের অন্যতম প্রধান উৎস। বাংলাদেশের শ্রম অভিবাসন খাত শুধু ব্যক্তি নয়, দেশের অর্থনীতির জন্য একটি বড় শক্তি। বিদায় 2024-25 অর্থ বছরে বিদেশ থেকে রেকর্ড পরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। আগের 2023-24 অর্থ বছরের তুলনায় প্রায় 6.5 বিলিয়ন বা 27% বেশি রেমিটেন্স তথা প্রবাসী আয় পাঠিয়েছেন তারা। এই অর্থ দেশের অর্থনীতিতে গতিশীলতা এনেছে। সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 1,20,00,000-এর বেশি বাংলাদেশি নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে অবস্থানরত আছেন, যদিও বেসরকারি হিসেবে প্রায় 2 কোটি, যা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 11%। কিন্তু প্রশ্ন হলো, এই রেকর্ডের পেছনে যে মানুষের শ্রম ঘাম, তারা সর্বোচ্চ কি ফল পাচ্ছেন? একজন মানুষ বিদেশে যাওয়ার সিদ্ধান্ত মানেই বড় ধরনের আর্থিক সিদ্ধান্ত। ভিসা, এজেন্ট ফি, টিকিট, প্রশিক্ষণ ইত্যাদি মিলে লাখ লাখ টাকা বিনিয়োগ করতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় অপ্রস্তুত ও তথ্যবিমুখ থাকার কারণে এই বিনিয়োগ থেকে প্রবাসী শ্রমিকেরা কাঙ্ক্ষিত সেবা পান না, আয় কম পান অন্যান্য দেশের প্রবাসী শ্রমিকদের তুলনায়। তাই প্রশিক্ষিত জনবল বিদেশে পাঠানোর তাগিদ বিশ্লেষকদের। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখলেন। আমরা আলোচনা শুরু করছি। সৈয়দ সাইফুল হক, প্রবাসী বাংলাদেশি আমাদের অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা মানি। এই গত 1 বছরে বাংলাদেশের অর্থনীতির যতটুকু ঘুরে দাঁড়িয়েছে, তার যদি প্রধানতম আমি কারণ দেখি, যে এইটাকে আমি বলবো যে রেমিটেন্স সরবরাহ আমাদের বেড়েছে। কিন্তু একই সাথে আমাদের সবসময় কিছু কনসার্ন থাকে প্রবাসীদের জীবন নিয়ে, তারা কেমন আছেন। আমরা অনেক সময় অভিযোগ করি, অভিযোগ শুনি যে আমাদের অর্থনীতির জন্য, এখানকার দেশের মানুষের জন্য মানে প্রবাসীদের যে কন্ট্রিবিউশন, সেই অনুযায়ী তাদের সুখ দুঃখের কথা আমরা অতখানি শুনি না। সেই জন্যই আজকের আলোচনা। তো আপনি প্রথমে একটু বলেন যে বর্তমানে, মানে আপনি যেহেতু খুবই ক্লোজলি কাজ করেন প্রবাসীদের সাথে, আপনি নিজে এক সময় কাজ করেছেন, এখন শ্রমবাজার, এখন প্রবাসে বাংলাদেশিদের প্রসপেক্টটা কতখানি আছে, কতখানি সম্ভাবনাময়? প্রবাসে যারা এখন যে কন্ট্রিবিউশনটা করছে বিশেষ করে অর্থনীতিতে, তার চেয়ে তো বড় কথা যে তারা শুধু যে রেমিটেন্স মানে কন্ট্রিবিউশন করে তা নয়। এই যে প্রায় প্রতি বছর অ্যাভারেজে যদি এখন দেখি, রিসেন্ট 5 বছরের যে 10 লক্ষ লোক করে যাচ্ছে, বছরে 10 লক্ষ। তো এই 10 লক্ষ লোক দেশে থাকলে তাদের কর্মসংস্থান, তাদের আহার, তাদের সবকিছু তো দেশের উপরে একটা চাপ পড়তো, সে থেকে তো দেশ রক্ষা পাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে সে ওখানে যে তার নিজের ইনভেস্টমেন্টে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে মানে আমাদের যে কর্মীগুলি বাইরে যায়, অভিবাসীরা, তারা কিন্তু সবাই নিজের খরচে যায়, নিজের পয়সা দিয়ে যাচ্ছে, এবং শুধু তাই নয়, তার যাওয়ার আগে তারা তাদের ওয়েলফেয়ার ফান্ডে কন্ট্রিবিউশন করেও যাচ্ছে। তো এগুলি হলো যেটা সত্য কথা। এবং ওখানে যাওয়ার পর, যাওয়ার আগে হয়তো অভিবাসী কর্মীরা বুঝে না যে ওখানকার সিচুয়েশন কী হবে,
এই আপনি যেভাবে বললেন যে আমি নিজেও বিদেশ ছিলাম, আমি সৌদি আরবে প্রায় 10 বছর ছিলাম, তারপরে সিঙ্গাপুরে ছিলাম, কাজ করেছি, বেড়াতে যাইনি। বেড়াতে পরে তো অনেক জায়গায় যাওয়া যায়, কিন্তু ওখান থেকে যেটা বোঝা যায় যে আমাদের অভিবাসীরা যে কত পরিশ্রমী এবং কত মানে সৎ, আমি বলবো আর কি, ইন দ্য সেন্স যদি অ্যাভারেজ সবাইকে করা যায়, খারাপ ভালো তো সব জায়গায় আছে, এই জন্য কিন্তু বাংলাদেশিদের একটা সুনাম আছে সব জায়গায়। এই যে রিসেন্ট যে সময়ের কথা আপনি বলছেন, এই সময়ে আপনি জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনও তারা সমর্থন করেছে। শুধু তাই নয়, তার রেমিটেন্স প্রেরণ করে আরেকটা বড় সমর্থন করেছে, এবং বাংলাদেশে এখন হাইয়েস্ট রেমিটেন্স রিসিভিং এই বছর, যদি আমরা ধরি অর্থ বছর, $30 বিলিয়ন। সো মানে সেই ক্ষেত্রে যেটা হয় যে বাজারের পরিস্থিতি খুব একটা বদলায়নি, বরঞ্চ আমি বলবো যে বৈদেশিক যে রেগুলার পাথ হয়ে যেটাকে বলে, মানে মানে সঠিকভাবে যাওয়া, মানে সেটার কিন্তু আওতা একটু কমে এসছে। সেটার অনেক কারণ আছে, আপনি জানেন অর্থনীতিতে আপনি মানে এই বছরে আমরা দেখেছি যে শ্রমিক যাওয়ার পরিমাণ আবার কমে যাচ্ছে। কি জন্য? কারণ সেটা হচ্ছে যে মানে গ্লোবাল যে ইকোনমিক যে সিনারিও, ট্যারিফস অ্যান্ড আদার্স, এগুলি তো একটা প্রভাব আছেই। দ্বিতীয়ত হচ্ছে যে আনসার্টিনিটি ইন মোস্টলি ইন দ্য মিডল ইস্টার্ন কান্ট্রিজ, এই যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে কনফ্লিক্টের জন্য, হ্যাঁ, এই তো সব কারণে। কিন্তু তার মধ্যেও কয়েক মাসে যদি আমি বলি, প্রায় 13 লক্ষ লোক, আপনার প্রায় 3 লক্ষ লোক চলে গেছে। এবং শুধু তাই না, সৌদি আরবে যে সবচেয়ে হাইয়েস্ট মানে ওয়ার্কার নেয়, তারাও লোকজনের জন্য ডোর ওপেন রেখেছে। কিন্তু এখন অনেকগুলি চ্যালেঞ্জ সামনে এসছে, যেটা একদিক দিয়ে আমরা মনে করি ভালো, আরেক দিক দিয়ে মনে হচ্ছে যে সরকারের যে সদিচ্ছা বা তাদের যে পরিকল্পনা, সেটাতে একটুটা টান পড়বে। সেটা হচ্ছে যে তারা এখন চাচ্ছে যে যে শ্রমিকগুলি যাবে তারা যেন স্কিল লোক যায়, প্রশিক্ষিত যায়, এবং ওখানে যেন তারা বিপদে না পড়ে। এবং এটাও আমরা যারা কাজ করি শ্রমিকদের অধিকার নিয়ে আমরা তাই চাচ্ছি। আবার অন্যদিকে যদি আমি বলি, যা প্রথমে আমি শুরু করেছি যে শ্রমিক শুধু যে দেশে কন্ট্রিবিউট করে তা না, তারা নিজেদের খরচে যাচ্ছে, নিজেদেরই। সেই জায়গাটায় এখন বড় প্রশ্ন এসছে যে তাদের জন্য আমরা কি করব। আমরা তাদেরকে বলি রেমিটেন্স যোদ্ধা, আমরা যুদ্ধ করতে পাঠিয়ে দেই, সে বেঁচে থাকুক আর মরে যাক, কিন্তু তারা তো যুদ্ধ করছে। আমাদের যখনই আমরা রেমিটেন্সের কথা বলি, তখন অনেক বেশি আমরা যারা শ্রমিক হিসেবে যাচ্ছেন তাদের কথা বলি এবং প্রবাসী শ্রমিকদের বিষয়ে আলোচনা করি। সেই অর্থে আমরা ডায়াসপোরা, যেটা আমরা নন রেসিডেন্ট বাংলাদেশি, অভিবাসী বাংলাদেশি যারা আছেন, তাদের বিষয়ে খুব একটা আলোচনা হয় না। অন্য অনেক দেশ, বিশেষত আমাদের আশপাশের কথা যদি চিন্তা করি বা এশিয়ার অন্যান্য দেশের কথা বলি, যে বা ইন্ডিয়া বা পাকিস্তান, শ্রীলঙ্কা, তাদের যারা ডায়াসপোরা কমিউনিটি আছে তাদেরকে ভ্যালু করা শুরু করেছেন তারা বেশ কয়েক বছরই। আমরা দেখছি যে গত অন্তত 1 দশক ধরে এটা তো খুবই বড়ভাবে এসছে। সেই অর্থে বাংলাদেশের কিন্তু এখন আমরা দেখেছি যে অনেকেই ডায়াসপোরা কমিউনিটি বড় হচ্ছে। ইংল্যান্ড আমাদের ট্র্যাডিশনাল ছিল, এখন ইউএসও আমাদের বেশ বড় ট্র্যাডিশনাল আছে। আপনি নিজে যুক্তরাষ্ট্রে থাকেন, আমরা দেখেছি যে নিউ ইয়র্কের নতুন যে মেয়র ইলেকশন হবে, সেখানেও বাংলাদেশি যেই কমিউনিটি আছে সেখানে, বাংলাদেশি আমেরিকান, তাদের ব্যাপারেও এখন বেশ বড় আলোচনা হচ্ছে। তো রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে, বা আমরা ধারণা করতাম আগে যে এই কমিউনিটি অত রেমিটেন্স পাঠান না, কিন্তু আমরা সম্প্রতি দেখেছি যে যুক্তরাষ্ট্রের থেকে আমাদের রেমিটেন্স প্রবাহ, এই প্রবৃদ্ধিটা বেশ বড় এবং অন্যতম প্রধান মানে প্রবৃদ্ধি হয়েছে ওই জায়গায়। কি আপনি নিজে তো থাকেন, কি ধরনের প্রসপেক্ট দেখেন ওখানে এখন বাংলাদেশের মানুষের চিত্রটা কতখানি এখন? প্রসপেক্ট অনেক, যেহেতু এবার আপনি একটু আগেই বলেছেন যে এই রেমিটেন্স বাংলাদেশে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে এবারে সবচেয়ে বেশি আসছে, এবং এটা আরও বেশি আসার মানে অনেক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কমিউনিটি দিন দিন অনেক বড় হচ্ছে। মানে আগে আমরা ফার্স্ট জেনারেশন ছিল, সেকেন্ড জেনারেশন, এখন থার্ড জেনারেশনও চলে যাচ্ছে। তো সেখানকার যে মানুষের জীবনধারার মান অনেক উন্নত হচ্ছে এবং আর্নিং সোর্স সেগুলো অনেক বাড়ছে, যার কারণে কিন্তু ইকোনমিতে মানে কন্ট্রিবিউশন বাড়ছে। আপনি যেমনটি বলছেন, এই যে ইলেকশনে আমাদের বাংলাদেশিদের উপর যেমন এই যিনি ইলেকশন করছেন ডেমোক্রেট, মানে মিশিগান, নিউ ইয়র্ক
এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলাস সহ বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশি কমিউনিটি মেইন স্ট্রিম পলিটিক্স থেকে শুরু করে মেইন স্ট্রিমের বড় বড় বিজনেস, বড় বড় উচ্চ পর্যায়ে কিন্তু বাংলাদেশিরা রয়েছেন। সো যার কারণে সেখানে বাংলাদেশিদের একটা প্রেজেন্স সবাই এখন উপলব্ধি করে। আগে অনেকটা মানে এখন বাংলাদেশি আমেরিকান বললে একটা গোষ্ঠীকে বোঝায়, আগে যেটা আগে ইন্ডিয়ান মনে করতো, আগে ইন্ডিয়ান ছিল, এক সময় স্প্যানিয়ার্ডিয়াতে ছিল, এখানে যারা ল্যাটিনো বলি আমরা, বড় ব্যাংক, আফ্রিকান আমেরিকান শব্দটি খুবই পরিচিত। এখন ইন্ডিয়ান আমেরিকান তারপরে এসছে, এখন বাংলাদেশি আমেরিকান একটা গুরুত্বপূর্ণ বলছে। কারেক্ট। আমি লন্ডনে ছিলাম প্রায় 8-9 বছর। আমরা যখন লন্ডনে ছিলাম তখন দেখা যেত ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো, যেগুলো বাংলাদেশি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট হিসাবে সবাই চিনতো। এখন কিন্তু বাংলাদেশি রেস্টুরেন্ট বললেই সবাই চিনে। মানে এখন গেলে কি আমরা বোর্ডে দেখতে বাংলাদেশি রেস্টুরেন্ট। সো মূল কথা হচ্ছে বাংলাদেশিরা এখন বিশ্বের দরবারে প্রতিটা দেশেই খুবই ভালো করছে। বিশেষ করে আমরা এই যে রেমিটেন্সের পাশাপাশি যে স্কিল ডেভেলপমেন্ট, এখন কিন্তু আগের যে ট্র্যাডিশনাল যে বাংলাদেশ থেকে শ্রমিক যাবে দুবাই, মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে, সেখানে গিয়ে কাজ করবে, রেমিটেন্সগুলো আস্তে আস্তে আমাদেরকে চিন্তা করতে হবে নেক্সট জেনারেশনের কথা। এখন থেকে 20 বছর, 25 বছর, 100 বছর পরে কি হবে। সো এখন যে কম্পিটিটিভ যে মার্কেট, ওয়ার্ল্ড ইকোনমি যেভাবে যাচ্ছে, সেখানে কিন্তু নন স্কিল যারা মাইগ্রেন্ট যাবেন তাদের অবস্থা কিন্তু খুব ভালো হবে না। মানে এখনও হচ্ছে না, এটা আরও 10 বছর পর কিন্তু মানে কোনোভাবে কোনো দেশই, যেমন জাপান, কোরিয়া, এরা এখন নন স্কিল মাইগ্রেন্ট নিচ্ছে না। হ্যাঁ, আরও অন্যান্য দেশগুলা আস্তে আস্তে কারণ একটা ইকোনমি যখন ভালো করে, অন্য যারা ডেভেলপ কান্ট্রি তারা সেটাকে ফলো করে। তো এখন দেখা যাবে মিডল ইস্টের যেসব কান্ট্রি নন স্কিল মাইগ্রেন্ট নিচ্ছে, তারাও দেখবে যে না, এরা তো আমাদের জন্য বোঝা, তাহলে আমাদেরকে উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড টু স্কিল মাইগ্রেশন। সো আমার মনে হয় এখনকার আমাদের দেশের অর্থনীতিতে আমরা বলছি যে প্রবাসীদের বড় একটা ভূমিকা রয়েছে। সেই ভূমিকাটাকে যদি আরও শক্তিশালী করতে হয়, তাহলে আমাদের সরকারের উচিত এখন থেকেই স্কিল ডেভেলপমেন্টে কাজ করা। এবং বিশেষ করে তরুণ প্রজন্ম যারা ইয়াং জেনারেশন আছেন, দেখেন এখন কিন্তু বাংলাদেশে বসে, এই গ্লোবালাইজেশনের যুগে বাংলাদেশে বসে আপনি $1,000 থেকে শুরু করে $5,000 পর্যন্ত রিমোট জব, বিভিন্ন ধরনের আউটসোর্সিং, হ্যাঁ, ডিজিটাল সার্ভিস আছে, আউটসোর্সিং আছে বিভিন্ন ক্যাটাগরিতে। এখন এটা আমরা বাংলাদেশে দেখি যে এখন বেশ বাড়ছে। এবং ইনফ্যাক্ট আমরা শুধুমাত্র ঢাকা কথা আমরা বলতাম আগে, এখন ঢাকায় না, এটা অনেকে মানে অনেকগুলো এমন ডিস্ট্রিক্টের কথা যেটা হয়তো আগে চিন্তা করা যেত না। কারেক্ট। তবে আমি মনে করি এটা খুবই নমিনাল, মানে এত বেশি না। যেটা আমরা দেখছি যে অপরচুনিটি ওয়ার্ল্ড ওয়াইজ বর্তমানে আছে, সেটার তুলনায় খুবই কম। হ্যাঁ, আপনি যদি শুধু ইউএস মার্কেটেই চিন্তা করেন, আমি বাদ দিলাম ইউরোপ অ্যান্ড অস্ট্রেলিয়া অ্যান্ড আদার কান্ট্রিজ, শুধুমাত্র যদি যারা এখানে বাংলাদেশের তরুণরা যদি ইউএস মার্কেট টার্গেট করে নিজের স্কিলটাকে ডেভেলপ করে, বিভিন্ন এখানে ক্যাটাগরি আছে। হ্যাঁ, আমরা হয়তো পরের সেগমেন্টে আলোচনা করতে পারি বা কিছু ইনফরমেশন দিতে পারি এই তরুণ প্রজন্মের জন্য কোন কোন সেক্টরে তারা স্কিল ডেভেলপ করে। এই ব্যাপারে জানতে চাবো, কারণ এইটার ক্ষেত্রেও আমরা যেমন মিডল ইস্টের শ্রমবাজারের কথা বলি, একই রকম ভাবে আমরা এইটার ক্ষেত্রেও বলি যে আমরা খুবই লো স্কিল সেগমেন্টের কাজ করি আর কি, যতটুকু আমরা করছি আর কি, খুবই লো সেগমেন্টের করি। আমাদের এইখানে আপস্কিলের অনেক সুযোগ রয়েছে। দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশি প্রবাসীদের জীবন এবং কি ধরনের সম্ভাবনা আমাদের সামনের দিনেও বাংলাদেশের প্রবাসে রয়েছে। সেই আলোচনা আমরা চলতে থাকবে। একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরবো। আমরা বিরতির পরে আলোচনা করব যে কি ধরনের আমাদের দক্ষতা নিয়ে প্রবাসে জীবন এবং চাকরির সম্ভাবনাকে আরো বাড়ানো সম্ভব। আমাদের সাথে থাকবেন। বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বে। আমরা আলোচনা করছিলাম প্রবাসী বাংলাদেশিদের জীবন নিয়ে। আমি তৌফিকুল ইসলাম খান কথা বলছিলাম আমার দুজন অতিথির সাথে। আমার সাথে আছেন সৈয়দ সাইফুল হক
এবং আমার সাথে আছেন ইকবাল ফেরদৌস। আপনাদের দুজনকেই আবারও মানে এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সৈয়দ সাইফুল হক, যেই বিরতির আগে যেই আলোচনাটা করছিলাম, আপনিও বলছিলেন, ইকবাল ফেরদৌসও বলছিলেন যে স্কিল, দক্ষতার একটা বড় জায়গা রয়েছে এবং সেইটাই সামনের দিনে বড় করে হবে। বাংলাদেশের এখন যেই শ্রমিকরা মিডল ইস্টে, আমি যদি শুধু মধ্যপ্রাচ্যের কথাই বলি, বা কিছুটা হয়তো ইউরোপেও যাচ্ছে, কিন্তু তাদের আমরা বলি যে একটু কম স্কিলে আছেন, ফলে যেটুক বেতন দিয়ে যান, একটা বড় চ্যালেঞ্জের কথা আপনি বারবার বলছেন যে ওনারা নিজেদের খরচে যান, এই খরচটাও তো অনেক বেশি অন্য দেশের সাথে যখন তুলনা করি, তখন তো অনেক বড় দেখি আমি এটার মধ্যে পার্থক্য। তো এইটা কি একটা বড় বাধা কিনা? মানে আমি যদি আরেকটু ভালো বেতনে যেতে পারতাম, তাহলে কি আমাদের মানে এই যাওয়ার খরচ কি একই হবে? যদি আমি সবচেয়ে চ্যালেঞ্জিং এটাই, যে সেটা হচ্ছে যে আমাদের যে মাইগ্রেশন কস্ট, এই যে বিদেশি যে লোকজন যায়, এবং একটা ট্রেডিশন হয়ে গেছে, মানুষের মাথায় ঢুকে গেছে যে সৌদি আরবে যেতে আমার 5 লাখ টাকা লাগবে, 7 লাখ লাগবে। এই যে জিনিসটা, এটা সবচেয়ে মানে এই ব্রেডিয়াসটা ব্রেক করাটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য শুধু সরকার না, সবাইকে একসাথে কাজ করতে হবে। এবং এই স্কিলের জায়গাটাতে আমরা চ্যালেঞ্জটা পাচ্ছি এই জায়গাটায়, কিভাবে যে আপনি যদি একটা স্কিল লোক রিক্রুট করতে চান, সে 7 লাখ টাকা দিয়ে একজন ভালো ম্যাশন বা একটা টাইল ফিটার যাবে না, কারণ সে দেশে একটা ভালো টাইলস ফিটার 2,000-1,500 টাকা ডেইলি ইনকাম করে। সো সে যেতে পারবে যদি তাকে বিনা খরচে নেওয়া যায়, যেমন অন্য দেশ যেভাবে স্পন্সর করে, নেপালের মতো দেশ, ইন্ডিয়ার মতো দেশ, 50,000 টাকা। আমাদের এখানে দরকার হয় কেন? এটা এখানে একটা দিস ইজ এ বিজনেস, মানে রিক্রুটমেন্ট এটাকে এমনভাবে বিজনেস হিসেবে পোর্ট্রেট করা হয়েছে, এবং আমরাও এত চেষ্টা করছি, এবং মিডিয়া তো, সরকারও, সবাই চেষ্টা করছে যে মানুষের মধ্যে সচেতনতা আনার, যে মানে সবাই বিদেশ যেতে হবে এমন না, বিদেশ যেতে হলে স্কিল হয়ে নিয়ম মাফিক যেতে হবে, এবং কাউকে এত টাকা দেওয়ার প্রয়োজন নাই। কারণ আপনি যখন টাকা নিতে পারছেন, এবং আপনাকে যখন মানে আপনাকে স্বপ্ন বিক্রি করতে পারছে আপনার কাছে, হ্যাঁ, যে ওখানে গেলে মানে আপনি বললেন যে ওখানে যে থাকি কীভাবে, কি কষ্টে আছে, যারা আবার এই অনুষ্ঠান দেখছে তারা বলতে পারবে যে যাওয়ার সময় যে স্বপ্ন নিয়ে যায়, যাওয়ার পর ওই বিশেষ করে মধ্যপ্রাচ্যে এখন তো 50 ডিগ্রি সেলসিয়াস গরম, তার মধ্যে হয়তো একটা ট্রলারের মধ্যে হয়তো 5-6 জন থাকছে, মালয়েশিয়া বললেন, মানে যেসব দেশে আমাদের ম্যাক্সিমাম শ্রমিকরা যায় তাদের অবস্থা খুবই করুণ। আমরা মানে কিছু ছবি তো আমরা দেখি, বাঙ্ক বেডে একটা রুমের ভিতরে 7 জন, তারপরও মানুষ ওই জায়গায় যায় লেবার হিসাবে এবং খুবই স্বল্প বেতনে। কিন্তু এই লোকগুলি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, এই লোকগুলি উইদিন 3 মান্থ দে আর বিকাম এ সেমি স্কিল বা স্কিলে চলে যায়, কারণ তারা যায় অদক্ষ হিসাবে বা স্বল্প দক্ষ হিসাবে, কিন্তু যে ওদের কাজটা সে নিয়ে নেয়, কিন্তু তারপর তার কোনো সার্টিফিকেশান নাই। সে বড় বড় রিগ চালাতে পারে, বড় বড় হ্যাভি মেশিন চালাতে পারে, কিন্তু তাদের ওই দক্ষতার কোনো মূল্যায়ন হয় না, এবং বেতনটাও এরকম কম। তো সুতরাং সেই জায়গাগুলিতে আমরা সবসময় বলি, আপনি নিজেও জানেন যে আপনাদের সাথে আমরা কাজ করি, বিভিন্ন অর্থনৈতিক মহলে কথা বলি, যে এইখানে কিছু ইনভেস্টমেন্ট দরকার। আনফর্চুনেটলি আমাদের এই প্রবাসী মন্ত্রণালয়ের বাজেট যদি আপনি দেখেন, দের ইজ নো ইনভেস্টমেন্ট অন মাইগ্রেশন বা মাইগ্রেন্ট ওয়ার্কার্স অর দের ওয়েলফেয়ার, অথবা তাদের মনিটরিং। এই যে বিদেশে এতগুলি লোক থাকে, সে সৌদি আরবে প্রায় মোর দেন 23 লক্ষ লোক থাকে, ওখানে কয়টা লোক এদের দেখভাল করে, ওদের ডাটাগুলি কারো কাছে আছে কিনা, এমবিসি থেকে কোনো সাপোর্ট সার্ভিস আছে কিনা, বা তারা যে জায়গায় কাজ করে তাদের যে স্কিল, ওখানে তো ট্রেনিং নিয়ে তাকে সার্টিফিকেশন করা যায়, সেই প্রোগ্রাম আছে কিনা। এর জন্য সরকারের কিছু ন্যূনতম 30 বিলিয়নের 0.05%ও যদি আপনি বাজেট অ্যালোকেশন করেন ফর দেয়ার ডেভেলপমেন্ট, ইট উইল বি একটা মেজর হয়ে যাবে, কন্ট্রিবিউশন হয়ে যাবে। হ্যাঁ, আমরা ফিরবো আলোচনায়। ইকবাল সাহেব, আপনি বলছিলেন যে একই রকম একটা তো হলো ওখানে গিয়ে কাজ করছেন, এবং মিডল ইস্টে আমরা দেখি যে সত্যিকার অর্থেই বাংলাদেশি শ্রমিকরা খুবই মানে কঠিন কাজটা করেন, আমি বলবো আর কি। কনস্ট্রাকশন সেক্টর একটা বড় সেক্টর থাকে ওখানে, রোদের ভেতরে ওনারা যেভাবে কাজ করেন ইকুইপমেন্টস পরে,
সেই তুলনায় আমি যদি বলি যে আপনি বলছিলেন যে একটা অনেক বড় প্রসপেক্ট আছে, আমি এখানে বসেই আসলে বাইরে কাজ করতে পারি এখনকার প্রযুক্তির যে জায়গাগুলো রয়েছে, সেইভাবে হিসাব করলে ওইটাও এক ধরনের এক্সপোর্ট। ওইখান থেকেও আমার কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে, ওর মাধ্যমেও আমার ওই কর্মসংস্থানের জায়গা তৈরি হচ্ছে। কিন্তু আপনি বলছেন স্কিলের কথা, ওই জায়গাটাকে যদি এখন একটু। বিদেশে যাওয়ার যে খরচটা, আমাদের দেশের ছেলেদের মানে একটা টেন্ডেন্সি হচ্ছে বিদেশে যাওয়া। বিশেষ করে আমি যে সিলেটের প্রসপেক্টে কথা বলি, আমাদের সিলেটের এমনও আছে 20 লাখ থেকে 50 লাখ এই 1 কোটি টাকা দিয়ে আমেরিকায় যেতে চায়। তা আমি বলবো এই মেন্টালিটি থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। এখন যদি সে তার এই যে ইনভেস্টমেন্টটা 10 লাখ, যদি আমি মিনিমাম অ্যাভারেজ ধরি, অ্যাভারেজ 10 লাখ টাকা, এই 10 লাখ টাকা সে যদি যাওয়ার পেছনে খরচ না করে নিজেকে ইনভেস্ট করে, সে যদি তার এই যে 10 লাখ টাকা দিয়ে যে সকল সেক্টরে মানে যে সকল সেক্টরে অপরচুনিটি আছে বা যে যেটা জানে, ধরেন যার যে অনেকের তো অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড থাকে, তার ব্যাকগ্রাউন্ড থেকে প্রতিটা ব্যাকগ্রাউন্ডের লোকেরই জন্য বড় বড় চাকরি অ্যাভেইলেবল আছে। বড় বড় ডাজন্ট মিন যে আপনাকে বড় ডিগ্রি থাকতে হবে, এটা না, কিন্তু এখনকার হচ্ছে ভোকেশনাল ট্রেনিং, স্কিল, আপনি কতটুকু জানেন সেটা। তো আমি মনে করি আমাদের যারা তরুণ তাদের উচিত বিদেশে যাওয়ার আগে নিজেকে ইনভেস্ট করা। হোয়াট আই মিন যে আপনি কোন ধরনের স্কিলগুলো? জি, আমি আসছি সেটাতে। এখন ধরেন এই ইনভেস্টমেন্ট মাইন্ডসেট যখন হয়ে যাবে যে আমাকে স্কিল করতে হবে, তখন আসবে যে আমি কোথায় আমার এই স্কিলটা করব। তখন হচ্ছে নিজে আমি কোন সেক্টরে আছি, ধরেন আমি অ্যাকাউন্টিং সেক্টরে বা আমি আইটি সেক্টরে, এখানে অপরচুনিটি কিন্তু শেষ নাই। নাম্বার 1, এখন যে ফ্রিল্যান্সিংয়ের ডিজিটাল সার্ভিসে প্রচুর সম্ভাবনা, এসইও, গ্রাফিক ডিজাইন, এডিটিং, তার এগুলো হচ্ছে ডিজিটাল সার্ভিসের নানান সুযোগ সুবিধা আছে। যারা কিছুই পারে না তারা ডাটা এন্ট্রি করেও $1000 বাংলাদেশে বসে ইনকাম করা সম্ভব। কিছুই জানে না, ধরেন তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, শুধুমাত্র একটু ইংলিশে কমিউনিকেশন স্কিল আছে, তাহলে সে কিন্তু ডাটা মানে কম্পিউটার স্কিল আছে এখানে বসে করতে। এটা আমি শুধু যখন নিজেকে আপনি ডেভেলপ করবেন, স্কিল হবেন। আপনি বলছেন একটা হলো কম্পিউটারের নলেজ এবং সেটা তো স্পেশালাইজেশন আছে বিভিন্ন জায়গায়, আর একটা আপনি বলছিলেন ভাষাগত দক্ষতা। আমরা যেটা ফিল করি বাইরে থেকে সেটা হলো যে বাংলাদেশের যারা এই ব্যাপারে বড় পরিসরের কথা আমি বলছি, তাদের একটু পিছিয়ে থাকার কারণ ভাষাগত বিষয়। এটা ওই মিডল ইস্টের যে শ্রমিক যাচ্ছেন বা আমাদের ইউরোপের বাজারে যাচ্ছেন বা কোরিয়ার মতন মার্কেটগুলো যেগুলো খুব ভালো, জাপানের মতো মার্কেটগুলো, এটা একইভাবে আমাদের যারা এখানে বসে সার্ভিস দিচ্ছেন বিভিন্ন, তাদের জন্য এটা সত্যি। কারণ ইন্ডিয়ান, শ্রীলঙ্কানরা, ইভেন ফিলিপিনোরা যতখানি এই ব্যাপারে দক্ষ, আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে বোধহয় এটা একটু আমরা ন্যাচারালি পিছিয়ে থাকি। এটাকে কিভাবে ওভারকাম করা? নাম্বার 1, আমাকে প্রথমেই যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি কোনো একটা ইংলিশ মানে স্পোকেন হোক, আইএলটিএস হোক। আইএলটিএস করলে যে আপনাকে স্টুডেন্ট ভিসার বাইরে যেতে হবে এমন না। নিজের ইংলিশটাকে যখন আপনি ডেভেলপ করে ফেলবেন, তখন আপনি ধরেন আপনি একটা জায়গায় অ্যাপ্লাই করলেন একটা বড় মানে বিদেশি কোম্পানিতে, সেইখানে ইন্টারভিউ দিলেও তো আপনার সাথে কথা বলতে হবে। বা আপনি যদি ফ্রিল্যান্সিং কোনো মার্কেট প্লেসে কাজ করেন, ফাইবার থেকে শুরু করে যে সকল মার্কেট প্লেস আছে, অনলাইনে থাউজেন্ডস মার্কেট প্লেস আছে, সেখানে আপনি বসে কাজ করতে পারবেন। তখন তো আপনাকে আপনাকে ইংলিশে যোগাযোগ করতে হবে। তার মানে প্রথম হচ্ছে আমাদেরকে ইংলিশের স্কিলটা ডেভেলপ করা। তারপরে আমি যেটি আগে বলতেছিলাম যে আমরা যদি নিজের উপরে ইনভেস্ট করি, এই যে 10 লাখ টাকা দিয়ে কেন যাবে? আমি লন্ডনে গেছি, আমার তো 4-5 লাখ টাকা খরচ হয় না, মানে সেটাও আবার টিউশন ফি। তো কেন? এই যে আমার পড়াশোনা ছিল, আমার স্কিল ছিল, যার কারণে আমার কোনো খরচ হয় নাই। তাহলে আমি এই যে 10 লাখ টাকা বাজেট যেটা, সেটাকে আমি যদি ওই দালালের পিছনে বা অন্য যে যাওয়ার পিছনে খরচ না করে সেটা যদি আমার নিজের উপরে আমি ইনভেস্ট করি, তাহলে কিন্তু তার অনেক ডেভেলপ হয়। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশি প্রবাসীদের জীবন এবং তাদের যে সম্ভাবনা আছে বিশ্ববাজারে, সেটা নিয়ে আলোচনা আমরা চালিয়ে যাব, কিন্তু একটা ছোট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার ফিরছি। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বে। আমরা শেষ ভাগে আছি। আমি তৌফিকুল ইসলাম খান। আজ আলোচনা করছিলাম বাংলাদেশি প্রবাসীদের জীবন। আমার সাথে আলোচনার জন্য আজকে স্টুডিওতে আছেন সৈয়দ সাইফুল হক এবং ইকবাল ফেরদৌস। সৈয়দ সাইফুল হক, বিরতিতে যাবার আগে আমরা আলোচনা করছিলাম যে আমরা কিভাবে বাংলাদেশিরা
যারা আছেন তারা নিজেদের দক্ষতার উপরে নিজেদের উপরে যেন বিনিয়োগ করেন, এই কথাটাই গল্ফ ফেরদৌস বারবার বলছেন। হ্যাঁ, এখনের এই পর্বে যেটা বলছেন সম্ভাবনা, দেখেন সম্ভাবনা এত বেশি, এটা দুঃখজনক। সরকার একটা উদ্যোগ নিল, আমাদের প্রধান উপদেষ্টা গেলেন জাপানে, একটা চুক্তি করে আসলেন। জাপানে তারা লোক নিবে, ওনারা বলছেন যে এটা খুবই চ্যালেঞ্জিং, মানে 5 বছরে 1 লাখ। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যে জাপানি কোম্পানিগুলি যেভাবে আসছে, তারা চাচ্ছে যে বছরে 1 লাখ মিনিমাম লোক নেওয়া, এবং এর জন্য শুধু 2টা জিনিস দরকার, ভাষা এবং ছোটোখাটো ট্রেনিং হলেও হবে। যেমন যেমন প্রায় 18টা ক্যাটাগরি তারা করেছে, সেখানে নার্স থেকে আরম্ভ করে কেয়ার গিভার থেকে আরম্ভ করে, সেটা পুরুষ মহিলার সবই আছে। একটু জানা এই দরকার যে কোথায় কোথায় এইগুলি সম্ভাবনা আছে, এবং সরকারি যে রিক্রুটমেন্ট এজেন্সি আপনার নাম জানেন বোয়েসেল, তাদের মাধ্যমে এবং বিনা খরচে ধরতে গেলে, খুব কম খরচে। কিন্তু ওই যে যেটা ভাই জাপান বলছেন, কোরিয়া এটা আছে সাইফুল ভাই, কিন্তু জাপান কোরিয়া যখন কোরিয়াটা একটা অন্য বিষয়। হ্যাঁ, জাপান কোরিয়া ওটা খুব কম বেশি থাকে না, আবার ওটা কম, মানে কি বলে, খুব কম সংখ্যক না, কম সংখ্যক লোক নেয়। এবার যে চুক্তিটা জাপানের সাথে হয়েছে, তাদের ইন্ডাস্ট্রিয়াল পিপল প্রচুর দরকার, তাদের ওখানে মানে ওয়ার্কার শর্টেজ আস্তে আস্তে এত বেড়ে গেছে, তারা চাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার নিচ্ছে, কেয়ার গিভার এবং কেয়ার গিভার না, শুধু না, সব ধরনের লোকই নিচ্ছে। তার যদি স্বল্প দক্ষতা থাকে, ইভেন কিছু কম্পিউটারটা যদি ডাটাটা এন্ট্রি করতে জানে, কিন্তু মূল দরকারটা হলো ভাষা, জাপানিজ ল্যাঙ্গুয়েজ। এবং তার জন্য অনেকগুলো ইনস্টিটিউশন হয়ে গেছে, সরকারি যে টিটিসি সেখানে হচ্ছে। কিন্তু যদি আমার কথা হচ্ছে যে যেটা ভাই বললেন যে 10-20 লাখ টাকা করে আমি যে ওই ইতালি যাওয়ার নামে লিবিয়ার সমুদ্রে মরে যাওয়ার চাইতে, নিজেরা তো এইটুক কষ্ট করতে হবে যে আমার এইটুক দক্ষতা বাড়াতে হবে, আমি এইভাবে যেতে পারবো, বিদেশ যেতে চাই। অন্যদিকে যদি যেটা সম্ভাবনা তো প্রচুর আছে, বাংলাদেশ তো $5 বিলিয়ন তো তারা ডাটা এন্ট্রি বা এই ধরনের আউটসোর্সিং করে ইনকাম করতে পারে। সেই জায়গাটায় দক্ষতা উন্নয়নেরও বিষয় আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকগুলি চ্যালেঞ্জ আছে। যেমন আমরা আগে দেখতাম যে বিভিন্ন ধরনের স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য সাপোর্টিং যে এই সুযোগটা, সেটা একটু উদ্যোক্তা হওয়ার যে সেগুলিতে আরও মানে সরকার থেকে আরম্ভ করে সব ধরনের মহলের একটা সুযোগ লাগবে। কিন্তু পার্সোনালি যে লোকটি বিদেশ যেতে চায়, তার নিজেকে চিন্তা করতে হবে, যেটা আমি ওনার সাথে একমত, যে নিজের উপর কিছুটা ইনভেস্ট করা, যে আমি কি যাব। অ্যাট দ্য সেম টাইম এখানে শিক্ষারও তো একটা ব্যাপার আছে। মানে আমি যেটা দেখি যে সবাই যেভাবে একটা ডিগ্রি কলেজে ভর্তি হওয়া বা একটা অনার্সের বিভিন্ন কলেজে, বিশেষত আমি মানে বিভিন্ন জেলা শহর বা উপজেলা শহরে আমি দেখি, সেই তুলনায় তারা এই ধরনের জায়গায় ইনভেস্ট করলে আরো বেশি, আমার কাছে মনে হয় যে তাদের জবের প্রসপেক্ট সেটা তো সরকারিভাবে বলা হয় যে তারা ভোকেশনাল ট্রেনিংস বা টেকনিক্যাল ট্রেনিংসের দিকে করবে, কিন্তু মাইন্ডসেটটা আমাদের যেটা সামাজিক দৃষ্টিকোণ থেকে, যে একজন মাস্টার ডিগ্রি হোল্ডার, একজন গ্র্যাজুয়েট, একজনই, তাদের মর্যাদাটা মনে হয় অন্যরকম। কিন্তু গ্র্যাজুয়েশন তো ওই স্কিল সেক্টরও হতে পারে, হ্যাঁ, এবং বিদেশে যেও হতে পারে। আমাদের কথা হচ্ছে যে এখন শিক্ষা ক্ষেত্রে তো একটা আমূল পরিবর্তন প্রয়োজন, সেটা সবাই বলে, কিন্তু শুরুটা করতে হবে। কিন্তু অভিবাসীদের কথা আপনি যেহেতু এনেছেন, আমি সেই ক্ষেত্রে বলবো যে এই যে আমাদের যে অভিবাসী কর্মীরা বিদেশে আছে, প্রায় 1.5 কোটি লোক আছে, এবং সেখানে ডায়াসপোরা একটাই আছে। সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু ডায়াসপোরা একটা পলিসি ড্রাফট হয়ে গেছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মাইগ্রেশন, যে IOM, তারা কাজ করছে। সব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কিন্তু সরকারকে সাহায্য করছে। এখন ঘটনাটা হচ্ছে কি, যে সরকার যদি এখানে কিছু বাজেটারি অ্যালোকেশন, আমি বারবার বলি যে আপনি অর্থনীতি আপনি ভালো বুঝেন, যে আপনি ইনভেস্ট করলে তার রিটার্ন আপনি সরকারি বিনিয়োগের কথা বলছেন, সরকারি বেসরকারি সব জায়গায়, এবং বেসরকারি বিনিয়োগের ব্যাপার আছে। এবং মানে এখন যে তথ্য প্রযুক্তির সময়, এবং আমরা যত ফোন, স্মার্টফোন আমরা দেখি, সোশ্যাল মিডিয়ায় যত অ্যাক্টিভ দেখি, অনেক ক্ষেত্রে এই ভাষা শিক্ষা এবং মানে কিছু কিছু স্কিলস, এটা তো ফ্রিলি অনলাইনেও শেখা যায় আর কি। মানে যতখানি বাংলাদেশের আমি দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বেশ অ্যাক্টিভ থাকি, সেই তুলনায় তথ্য প্রযুক্তির এই যে অবারিত দ্বার, এটাকে আমরা ভাষা শিক্ষা বা আমার অন্য দক্ষতা শিক্ষার জন্য আমরা ব্যবহার করি না।
তাই তো? কারেক্ট, কারেক্ট, আপনি খুবই যথার্থ বলেছেন। আপনি কিন্তু এখন ইউটিউব হচ্ছে বড় ইউনিভার্সিটি, হ্যাঁ, কেউ যদি চায় সে সেলফ স্টাডি করে কোনো টাকা খরচ না করে, এমন কোনো বিষয় নাই, ইন্টারনেট বিলটা লাগে। হ্যাঁ, এমন শুধু ইন্টারনেট বিলটা লাগবে, তো এই এমন কোনো বিষয় নাই যে সে এক্সপার্ট হতে পারবে না, মানে এমনও একটা আছে বেসিক লেভেলে তো basic, অন্তত শেখা যায় বেশ পুরা। একটা। এর বাইরে কিন্তু এখন প্রচুর মার্কেট প্লেস আছে, বিভিন্ন আমেরিকার অনেক ইউনিভার্সিটি আছে যারা ফ্রি কোর্স করায়, আপনি অনলাইনে একদম ফ্রি, আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে, আপনি হার্ভার্ড স্কুল, বিজনেস স্কুল থেকে শুরু করে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যারা একদম ফ্রিতে আপনি সেখানে কোর্স করতে পারবেন। গুগল আপনার একাডেমি রয়েছে যেখানে ফ্রি আপনি বিভিন্ন বিষয়ে স্কিল ডেভেলপ করতে পারবেন। আমি আরেকটা যেটা বিষয় বলতে চাচ্ছি, এখনকার যে যুগ, আগে আমাদের ছিল হার্ড ওয়ার্ক, এখন কিন্তু হার্ড ওয়ার্ক থেকে ট্রানজিশন হয়ে স্মার্ট ওয়ার্কে চলে যাচ্ছে। হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে আমার 24 ঘন্টা, এই 24 ঘন্টা দিয়ে আপনি সব কিছু করতে হবে। তার মানে হচ্ছে আমি যদি ওয়ার্ক আওয়ার ধরি 8 থেকে 10 ঘন্টা, এখন বর্তমানে যদি একজন মানুষ এই মিডিল ইস্টে গিয়ে কত পায়, 30,000 40,000 টাকা, তাই না, এর উপর 50,000, কিন্তু সেটাকে দেখতে হবে যে আমাকে এই এক মাসে কিভাবে আমাকে 2 লক্ষ ইনকাম করতে হবে। আরেকটা মাইন্ডসেট যেটা আমাদের অনেকেই মনে করে, ধরেন অনেকে কোনো কারণে সে পড়াশোনা করতে পারে নাই, তার ব্যাচেলার ডিগ্রি নাই, মাস্টার ডিগ্রি নাই, এখন কিন্তু এই সার্টিফিকেশনের যুগ ইজ ওভার, ইউ ডোন্ট নিড এনি সার্টিফিকেট। আপনি গুগলের মতো প্রতিষ্ঠান থেকে শুরু করে ইলন মাস্ক, টেসলা, ওরা যে হায়ারিং প্রসেস, আপনি চিন্তা করবেন না। ওইখানে আমি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কয়েকটা কোম্পানি যেমন ফোর্ড মোটরস এবং জেনারেল মোটরস দুইটাতে কাজ করেছি, আমার সার্টিফিকেটগুলো দেখেও নাই। অল দে ওয়ান্ট আমাকে যখন ইন্টারভিউ, স্কিল আছে কিনা, আমাকে যখন হায়ারিং ম্যানেজার ইন্টারভিউ নিছে, হ্যাঁ, ওইগুলো আমি যে কোম্পানি, এগুলো বড় মানে আমেরিকার যে ফরচুন 100 কোম্পানি ধরা হয় তার মধ্যে একটা, তো এই হায়ারিং ম্যানেজার যখন ইন্টারভিউ নেয় তখন সে দেখে যে এই লোক কি জানে সেটার উপরে। তো এখন যারা দেশে অনেকেই হয়তো কোনোভাবে সেই ইউনিভার্সিটিতে যায় নাই, কলেজে যায় নাই, মেট্রিকও পাস করে নাই, নো প্রবলেম, আপনি দেয়ার ইজ এ থাউজেন্ডস অফ প্লেস যেখানে আপনি এই কোনো কিছু না করে শুধু ওই বিষয়টার উপরে, যেমন কেয়ার গিভার। হ্যাঁ, আমাদের যারা এসএসসিতে 6 লক্ষের মতন আমাদের যারা আছেন তারা হয়তো এবার পাশ করতে পারেন নাই, তাদের খুব হতাশ হয়ে যাওয়ার কোনো কারণ নাই, বা আমাদের জিপিএ 5 পাইতেই হবে এইটার কোনো আসলে কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। তবে আমি ডিসকারেজ করছি না, ট্র্যাডিশনাল একাডেমিক এডুকেশনের প্রয়োজন আছে। আমি বলছি যে যাদের হয় নাই, যারা অলরেডি ধরেন, এখন অনেক মানুষ আছে যারা কোনো কারণে, এমনও আছে যারা ফিস দিতে পারে নাই, তার ইচ্ছা ছিল কিন্তু পড়তে পারে নাই, তার ডিগ্রিটা নিতে পারে নাই, তো সে কি করবে? তার হচ্ছে যে এই যে স্কিল ডেভেলপমেন্টে তাকে ফোকাস করতে হবে। দিন শেষে মানে শিক্ষার তো আমি বলছি যে ডিসকারেজমেন্টের বিষয় না, বিষয় হলো যে যারা এই শিক্ষার ভিতরে আছেন, হয় তারা স্কুলে যেটা পড়াচ্ছেন এটা ভালো করে শিখবেন, না হলে দক্ষতার কথা বলবেন। আমরা যেটা দেখি সেটা হলো যে অনেকের সার্টিফিকেট হয়েছে গত 10-20 বছরে, কিন্তু সেই অর্থে শিক্ষাটা নাই। মানে এখন আমাদের বড় একটা অংশ, প্রায় 40-50% শিশু আছেন যারা ক্লাস 5-এ পড়েন, কিন্তু তারা ঠিকমতো যেইটুক তাদের পারার কথা দক্ষতা, অঙ্ক বা ইংরেজি, বাংলাতে সেই ধরনের দক্ষতা নাই। আমাকে আলোচনা আজকে শেষ করতে হচ্ছে। আপনারা অনেকগুলো সম্ভাবনার কথা বলেছেন, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, আমাদের প্রবাসীদের যে জীবন, সেই জীবনের অনেক ধরনের সম্ভাবনা আছে, এবং একই সাথে যে আলোচনা আমরা করেছি সেটা হলো যে আমাদের দেশের ভেতরেও আপনি থেকে চাইলে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন। বিশেষত এখন যে তথ্য প্রযুক্তির নতুন দ্বার উন্মোচিত হয়েছে, এবং তার সাথে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও নতুন ধরনের কর্মক্ষেত্রও তৈরি করে দিয়েছে। অনেকে হয়তো ভাবছেন যে মানে আমাদের কাজের সুযোগ হয়তো কমে যাবে, কিন্তু অনেক ধরনের কাজের সুযোগও বাড়ছে। একই রকমভাবে আমার যারা মধ্যপ্রাচ্যে বিভিন্ন শ্রমিকরা যাচ্ছেন, তারাও দিন শেষে ওখানে গিয়ে দক্ষতা নিতে হচ্ছে, যেটা হয়তো আমরা দেশের ভিতর থেকে নিয়ে গেলে আরও ভালো আয়ের সুযোগ থাকবে এবং বাংলাদেশের অর্থনীতির জন্য এটা ভালো হবে। দর্শক, আজকে আলোচনা শেষ করছি। আমরা আলোচনায় আবার ফিরবো। আমরা বারবারই যারা প্রবাসী বাংলাদেশি আছেন তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, কারণ আমরা মনে করি যে তারা অর্থনীতির জন্য, আমার দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আমরা আজ শেষ করব, আবার ফিরবো, জানতে চাইবো কেমন আছে অর্থনীতি। আমাদের সাথে থাকবেন।